বুলবুলুরঘাট থেকে গ্রেফতার পলক টুকু ও ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত, 10 দিনের রিমান্ডে সালমান ও আনিসুল হক, শাস্তির দাবিতে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ছাত্র জনতার ঢল, গণহত্যায় দায়ীদের বিচার দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা, স্বৈরাচারের 10 মন্ত্রী, আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। আঙুল ফুলে কলাগাছ, কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা কামারুল গড়েন সম্পদের পাহাড়, গুম খুনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব। এবং আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মাংকিপক্সের প্রাদুর্ভাব, এখন পর্যন্ত 450-র বেশি মানুষের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা WHO। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সদ্য পদত্যাগ করা স্বৈরাচার হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গত রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি জানায়, ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রাখা হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তাদের তোলা হতে পারে আদালতে। হত্যা মামলায় স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এ যেন টানা 15 বছরের ক্ষোভ। শুধু আইনজীবী নয়, এ বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্র জনতাও। আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পেয়ে যে যেভাবে পেরেছেন ঢিল, জুতো, ঝাড়ু, এমনকি ডিমও ছুঁড়ে মেরেছেন। অনেকের ছোড়া ডিমে আচ্ছাদিত হয় তাদের মুখ। কদিন আগেও যে আদালত প্রাঙ্গণ চলত আনিসুল হকের হাতের ইশারায়, সেখানেই চরম অপমানিত হতে হয় তাকে। দেয়া হয় 10 দিনের রিমান্ড। আনিসুল হক ও সালমান এফ রহমানকে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যায়। তার গাড়িবহর দেখেই ছুটে আসে বিক্ষুব্ধ জনতা, দেন নানা স্লোগান। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে পচা ডিম। এই দৃশ্য দেখে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীও যেন হতভম্ব। 10 দিনের রিমান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন উচ্ছ্বসিত আইনজীবীরা। যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত। ম্যাজিস্ট্রেট আদালত 28 নম্বরে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকাল থেকে অপেক্ষার পর যখনই সন্ধ্যায় খবর আসে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, ঠিক তখনই আনন্দে মেতে উঠে উৎসুক জনতা। ওনার পক্ষে কোনো অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে, তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী। সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোষ কাটিয়ে পলাইছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদেরও যেন শিগগিরই আদালতের কাঠগড়ায় আনা হয়, এ দাবি এখন সবার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ঢল নেমেছে ছাত্র জনতার। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, রেজিস্ট্যান্স উইকে কর্মসূচিতে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর আজ কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রেজিস্ট্যান্স উইক, তার তৃতীয় দিন আজকেও কিন্তু আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র এবং ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষদের অবস্থান কর্মসূচি লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর
ধানমন্ডি 32 নম্বরের সামনে। এখানে কিন্তু বিপুল পরিমাণ ছাত্র জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, চলমান যে দেশের পরিস্থিতিতে কেউ যেন কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তারই অংশ হিসেবে ছাত্র জনতা যে 4 দফা দাবি তুলে ধরেছে, সেই দাবির অংশ হিসেবে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 4 দফা দাবি, সেগুলো হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্ক করার প্রচেষ্টা করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রশাসন, বিচার বিভাগে যারা ফ্যাসিবাদ রয়েছে তাদেরকে কিন্তু দ্রুত অপসারণ করার দাবিও তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, যারা প্রশাসন এবং বিচার বিভাগে এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা সমানভাবে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এই 4টি দাবিতে কিন্তু গত পরশু দিন থেকে এই ছাত্র জনতা আন্দোলন করে আসছেন বা বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, এদিকে আসাদ গেট, ধানমন্ডি, এবং এই মুহূর্তে আমরা ধানমন্ডির 32 নম্বরে দেখছি বিপুল পরিমাণ ছাত্র জনতা রয়েছে। তারা কিন্তু যেটি বলছেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল প্রকার নৈরাজ্যের অপচেষ্টা তারা রুখে দেওয়ার জন্য এখানে রয়েছেন এবং তারা যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কিংবা তাদের যে দাবি, সে দাবিগুলো আদায় না হবে, তারা এই কর্মসূচি পালন করে যাবেন। তো এখন পর্যন্ত এখানে আমরা সকাল থেকেই দেখেছি ধীরে ধীরে ছাত্র জনতা এখানে আসছেন এবং শুধু ধানমন্ডি 32 নয়, এদিকে আসাদ গেট সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে কিন্তু ছাত্র জনতার বিপুল পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে আমার কাছে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্ট উইকের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, 4 দফা দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা রেজিস্ট্যান্স উইকের আজ 3য় দিন চলছে এবং সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ছাত্র জনতার ঢল নেমেছে। ইতোমধ্যে এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 4 দফা দাবিতে চট্টগ্রামেও রেজিস্ট্যান্স উইক পালন করছেন শিক্ষার্থীরা। দর্শক, আরো তথ্য জানবো, নগরীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে আজকে ছাত্রদের কি কর্মসূচি রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীদের যে 4 দফা নতুন করে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা সেই সকাল থেকে নগর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন। তাদের যে 4 দফা দাবি সেটি পুরো না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা যেটি বলছেন, আওয়ামী সরকারের আমলে যারা যে আন্দোলনের সময় যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, যেসব শিক্ষার্থী নিহত হয়েছে তাদের দ্রুত, যারা এইসব অপকর্মের সাথে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। পাশাপাশি যারা এইসব অপকর্মের সাথে জড়িত এবং যারা উস্কে দিয়েছেন, বিরুদ্ধে যারা উস্কে ছিলেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই আন্দোলনের পরে যে অভ্যুত্থানের পরপর কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হচ্ছে, তারা যদি বলছেন আওয়ামী সরকারের যারা নেতাকর্মী রয়েছেন এবং তাদের শরিক দলের নেতাকর্মীরা মূলত একটি পক্ষকে উস্কে দিয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং তাদের যে কর্মসূচি আজকে যে তারা যদি শিক্ষার্থীরা যেটি বলছেন 15 আগস্ট যেটি আওয়ামী সরকার পালন করতে হবে, তাদের যারা সংগঠন রয়েছে তারা যেটি পালন করতে, সেটি তাদেরই 15 আগস্ট। শিক্ষার্থীরা বলছেন জুলাই মাসে যে গণহত্যা চালিয়েছে, যে হামলা চালিয়েছে সেটা আগস্ট, তার মধ্যে কিছুই না, তারা 15 আগস্ট মানছে না। তারা বলছেন তারা তাদের মতো যে কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবেন এবং 15 আগস্টের নাম দিয়ে তারা আবারও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, একটু অরাজকতা পরিবেশ সৃষ্টি করতে চায়, সেই বিষয়ে তারা সজাগ রয়েছেন। এখন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি এই যে কর্মসূচিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ নগরীর আশপাশের যতগুলো কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি প্রাইভেট যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তারা যেটি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে আসলে পালিয়ে যাওয়ার পরপরই তাদের কিছু দোসর এখনো দেশে থেকে গেছেন, এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসররা রয়ে গেছেন, তাদেরকে যেন দ্রুত অপসারণ করা হয় এবং কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি যেন সৃষ্টি না হয় বলছে এখানকার শিক্ষার্থীরা। তো দেখছেন এখানে শিক্ষার্থীরা কোনোভাবে ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি দেখছিলাম চট্টগ্রামে ছাত্ররা রেজিস্ট্যান্স উইক পালন করছে। এ ব্যাপারে নগরী নিউ মার্কেট থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা। কাফরুল থানায় হয়েছে আরেকটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেয়া হবে আগামীকাল। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা এর সাথে জড়িত তাদের জানি বিচার হয় এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তাদের বরাবরই দাখিল করেছে এবং তারাই তো অলরেডি এই কার্যক্রম শুরু করে দিয়েছেন। অতএব ওই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। ওনারা জানিয়েছেন যে যেহেতু এই ঘটনাটা সারা দেশব্যাপী এবং একটা বড় ধরনের ম্যাসাকার এবং সারা দেশেই ওনাদের তদন্ত করতে হবে, এই জন্য কিছুটা সময় লাগবে। তবে ওনারা বলেছেন যে ওনারা টাইম টু টাইম এটার আপডেট জানাবেন জাতিকে, যে কতটুকু তদন্ত হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা। কার্যক্রম বলি পুরো নাম কার্যক্রম হিসেবে জানি কি বলবেন? কার্যক্রম হিসেবে তারা ওই ঘটনাকালীন সমস্ত পত্রিকাগুলো একটা নিয়োগটা কি বলে, একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ না, এটাকে কি বলে, উনি তো তদন্তকারী কর্মকর্তা হিসেবে আসেনি, নিযুক্ত বলতে পারেন। নামটা ভুলে গেছি। গাজী এম এ ইসলামী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে এবং তিনি তদন্ত কার্যক্রম এটাও বলেন যে একটা মামলার মামলা, নাম কি, অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত কর্মকর্তা যে এখন যে শুরু করলো তার নাম কি? 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্যাপারে একজন আইনজীবী কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সৎ ব্যবহার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শিউলি রায় রিপোর্ট। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয় হেরাতে জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতের দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন 2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত মিরপুর ভেড়ামারা উপজেলায় চালিয়েছে ত্রাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন ক্ষমতার জোরে। টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে বানিয়েছে সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে চালিয়েছে গুম খুনের মতো ঘটনাও। তার অত্যাচারের হাত থেকে রেহাই পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। দর্শক, ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমিও কথা দিয়ে যাচ্ছি, এক বেঈমানকে আমি লালন পালন করেছিলাম, সেই বেঈমানের চামড়া আমি যদি না তুলতে পারি তাহলে কামারুল নামে একটা মানুষ এই মিরপুর উপজেলায় থাকবে না।
কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন ছিলেন সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়ায় গড়েছেন তাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন জোর করে ক্ষমতার দাপটে। জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে করেছেন গুমখুন সহ এলাকা ছাড়া। তার সাথে যে ভিন্ন মতের লোক ছিল তাদেরকেই সে কেস দিত, না হয়তো তার ক্যাডার দিয়ে ধরে আনতো, না হয় পুলিশ দিয়ে ধরাই দিত। সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই। যে কথা বলবে ভিন্ন মত যাবে, তার গুন্ডা বাহিনী ছিল, তারা একদম তার এলাকা ছাড়া করে দিত। 2011 সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও 12 বছরে অবৈধভাবে ক্ষমতার দাপটে গড়েছেন অঢেল সম্পদ। হয়েছেন একাধিক বাড়ি গাড়ি, মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক, যার সবই করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে। রেজিস্ট্রি অফিস থেকে সে তার কত পরিমাণ কালেকশনের প্রতি সপ্তাহে, এটার হিসাবটা আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং সমস্ত টিচার নিয়োগ নিয়ে যে একটা বাণিজ্য হয়। ওনার গুন্ডা বাহিনী আমার করাইকৃত সম্পত্তি 2 বিঘা জোরপূর্ব দখল করে এবং আমি বিচার পাই নাই। এই আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 1 কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠাই নিল। মার্কেটগুলো ভেঙে চুরে একটা দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে, নিয়ে 2 লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাৎ করেছে। স্কুলের সভাপতি হিসাবে নিয়োগ বাণিজ্য করেছে। যারা তার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আছে তারা 100 কোটি টাকার কাজ তারা কুষ্টিয়ায় বসে ভাগ করে এবং তার ভাগটা সে নিয়ে নয় করে। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, মারধর, নির্যাতন, হামলা এবং প্রশাসনের নানামুখী চাপ সামলিয়েও কাঁপিয়েছেন মাঠ। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে বুলেটের সামনে বুক পেতে করেছেন চ্যালেঞ্জ মোকাবেলা। শেষে সফলতা এলেও সহযোদ্ধাকে হারানোর শূন্যতায় ভুগছেন তরুণ যোদ্ধারা। দর্শক, রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, ছবিতে ছিলেন মাহমুদ রকি। কোটা সংস্কার আন্দোলন তখনও রংপুরে দাবানলে পরিণত হয়নি, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের হুঙ্কার, রাতে হুমকি দিলে মারধর, হলগেটে তালা ঝুলিয়ে রাখা সহ নানামুখী চাপের সঙ্গে নির্যাতন বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের যে ছাত্র সংগঠন সহ আওয়ামী লীগ, যুবলীগ, তারা আমাদেরকে এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই জায়গার মধ্যে কয়েকজন মহানগরের ছাত্রলীগও ছিল হামলার সময়, এবং এরা এই পিছন থেকে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে এইভাবেই হামলা করছিল। সরকারের শীর্ষ পর্যায়ের দাম্ভিকতা, শিক্ষার্থীদের তাচ্ছিল্য, মনোবল ভাঙতে ছাত্রলীগের অস্ত্রের বহরা এবং ছাত্রছাত্রীদের নির্দয়ভাবে পেটানোয় সংক্ষুব্ধতা আর ঘৃণায় ঐক্যবদ্ধ বাড়ছিল শিক্ষার্থীদের। সাবেক প্রধানমন্ত্রী যে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে যে একটা কটূক্তি করে, তার জের ধরেই রাতে পুরো হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বের হতে বাধ্য হয়। এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। তো এই হামলার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা এবং স্ফুলিঙ্গ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই সূচনা হয়। ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের বিষয়টি বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্টোনীতি আর রাজাকার শব্দের প্রয়োগ, শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে দাবানল। সহপাঠী, সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসে নির্দয়ভাবে নির্যাতনের শিকার হন আবু সাইদ। বুলেটের সামনে বুক পেতে রক্ষা করেন প্রিয় সহযোদ্ধাদের। ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন টোকাই সহ অনেক অস্ত্রধারী অনেক মানুষ আমরা ক্যাম্পাসের মধ্যে দেখতে পারি। তখন আমাদের পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ায় যায়। এক পর্যায়ে পুলিশ আমাদের
সাইদ ভাই বুক পেতেছিল, সাইদ ভাইকে গুলি করে। পুরো রংপুর শহরের মহানগরের যে অস্ত্রগুলো ছিল এবং বেগমরগার যে হলগুলোতে যে অস্ত্রগুলো ছিল তারা সবগুলো নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। একজন সাহসী শিক্ষার্থীকে টার্গেট করে গুলি করে হত্যার ঘটনায় কেঁপে উঠে বাংলাদেশ, ভেঙে যায় দাম্ভিকতার পিলার। ওটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে ঘিরে অনেকেই প্রাণ দিয়েছে, যেমন আমাদের বন্ধু আবু সাইদ প্রাণ দিয়েছে, সাথে সাথে বাংলাদেশের আরও 200-র অধিক মানুষ প্রাণ দিয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত হয় বিজয়। আবু সাইদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় পুরো বাংলাদেশ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম। ক্ষতির রেশ কাটিয়ে উঠতে রোপা আমন আবাদে উঠে পড়ে লেগেছেন চাষিরা। মাঠে এখন তাদের সরব উপস্থিতি। চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে আমন আবাদ এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে তারা নাবিজাতের আমন আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জুয়েল রানার তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে এবার 1,20,550 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 97,925 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। তবে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে রোপা আমন আবাদ চলছে ধীর গতিতে। সেখানকার কিছু কিছু জমিতে পানি জমে আছে, কোথাও বালু পড়েছে। পলি পড়া জমিতে কৃষকরা বিড়ি জাতের বীজ ছিটিয়েছেন। এছাড়া নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় নাভি জাতের বিশেষ করে গাঞ্জিয়া, ঢ্যাপা, নাজিরশাই, বিনা ইত্যাদি ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে চড়া দামে বীজতলা কিনে জমিতে রোপণ শুরু করলেও ফের বন্যার আশঙ্কা কৃষকদের। কামলাক দরকার 2,000 টাকা। হ্যাঁ, আমরা এখন খাই কি, কামলাকে এখন দেই কি, এখন লোন টোন করি গাছ লাগিয়েতেছি। এই বিছনগুলো 2বার বন্যার পানিতে খেয়ে গেছে, 2বার করে নষ্ট হয়ে গেছে। আবারও বিছন পাড়া হয়েছে চেষ্টা করে যাতে আমরা ফসল ফলাইতে পারি। অনেক দাম দিয়ে আনা লাগে বিছন ধান, এখন ওডল যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। জমিন এখন নতুন করে আবার লাগাইতেছি। মনে করেন এখন গাড়াগাড়ি শুরু করছি। এখন মনে করেন যে বন্যা আসবে নাকি তা ঠিক বলা যায় না। বন্যা আসলে তো খাওয়া ধুয়া দেবে। কোনো যেটুক বিছন পাচ্ছি তাই শেষ হয়ে গেছে, বন্যায় শেষ করছে। এখন মানে আশপাশ যারা বিছন একটু গাছা কিনে আনি গাইতেছি। এদিকে কৃষি বিভাগ জানায় 15 সেপ্টেম্বর পর্যন্ত কৃষকরা নাভি জাতের আমন চারা রোপণ করতে পারবে। তা সম্ভব না হলে আগাম রবি ফসল চাষ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সম্প্রসারণ সেবা দিয়ে যাচ্ছে এবং পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটি অর্জিত হবে। এবারের বন্যায় কুড়িগ্রামে 50,000 কৃষকের ক্ষতি হয়েছে 105 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।